ট্রলার ডুবে যাওয়ার 4 দিন পর মুন্সিগঞ্জের গজারিয়া থেকে 2 বালু শ্রমিকের লাশ উদ্ধার, চাঁদপুরে উদ্ধার অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে 4 জনের মৃত্যু, টেকনাফে বিজিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত। এবং শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের সমাপ্তি চাচ্ছে সরকার, নাব্যতার সংকটে অস্তিত্ব হারাচ্ছে নেত্রকোনার 7 নদী। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এবার বিস্তারিত। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 5ম দিনে এসে 2 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে গজারিয়া এবং শাটনল থেকে মৃতদেহ 2টি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অপারেশন মেইনটেনেন্সের পরিচালক মেজর AKM শাকিল নেওয়াজ। তিনি জানান, ট্রলারটি না উদ্ধার হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এর আগে গতকাল 4র্থ দিনে এসে নদীর মুন্সিগঞ্জ অংশে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে আজ সকাল থেকে চাঁদপুর অংশ থেকে অভিযান চালানো শুরু হয় বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। এদিকে ডুবে যাওয়া ট্রলারের মালিক জাকির দেওয়ানকে সকালে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। যে গজারিয়ার থেকে আমরা পেয়েছি, সকালে যেটা পেয়েছি গজারিয়া এলাকা থেকে পেয়েছি, এবং কিছুক্ষণ আগে শাটনল এলাকাতে আরেকটা পেয়েছি। এটা মেঘনা এলাকাতে এটা পাওয়া গিয়েছে। জীবিত অবস্থায় ফিরে আসছেন, তারাও কিন্তু কংক্রিট কোনো মেসেজ আমাদেরকে দিতে পারতেছে না। যদি আমাদের কংক্রিট এবং অথেন্টিক ইনফরমেশন দিতে পারতো, তাহলে কিন্তু এই উদ্ধার পরিচালনা কিন্তু আমাদের জন্য অনেক সহজতর হতো। এদিকে চাঁদপুরের মতলবের শাটনলে মেঘনা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শাটনলে নদী তীরে ভাসমান অবস্থা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি 4 দিন আগে মুন্সিগঞ্জের মোহনায় ডুবে যাওয়া বালুর ট্রলারে থাকা শ্রমিকের হতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি প্রাইভেট কার উল্টে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আড়াইহাজারের ব্রাহ্মণদী ইউনিয়নের শহীদুল্লাহ মুক্তার, বড়ফাউসা গ্রামের রিপন, মারুয়াদির রাজু এবং বাঘানগড়ের মোমেন। পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে তালতলা এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। অন্যদিকে রাজবাড়ী রেল স্টেশনের কাছে রেল লাইনে কাটা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে ফিরোজ ইসলাম নামে ওই নির্মাণ শ্রমিক মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন পার হচ্ছিলেন। এই সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। চট্টগ্রামে অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আজ থেকে আবারও অভিযান শুরু করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। কাজের দেউরি মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অভিযান চালিয়ে 30টির অধিক অনুমোদনহীন ও ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে মামলা সহ জরিমানা করা হয়। কাজের দেউরিতে অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। তিনি জানান, নগরীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বিআরটিএর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। গাড়ির ফিটনেস দেখার পাশাপাশি সকল কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। অভিযানে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানান তিনি। কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়ায় বিজিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী মোস্তাক ওরফে মুসু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে 10,000 পিস ইয়াবা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। টেকনাফ 2-এর বিজিবি অধিনায়ক জানায়, ইয়াবা গডফাদার মোস্তাক আহমেদ মুসুকে ইয়াবা সহ আটকের পর তাকে নিয়ে মাদক উদ্ধারে গেলে সেখানে লুকিয়ে থাকা মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে 2 পক্ষের গোলাগুলির মাঝে পড়ে মোস্তাকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন 3 বিজিবি সদস্য। এদিকে পাবনার আটঘরিয়ায় শ্রীপুর বাজারে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাফিজ রঘুরাম গ্রামের আবু তাহেরের ছেলে। এছাড়াও নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জামিলুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের ইতিহাসের সমাপ্তি টানতে যাচ্ছে সরকার। তাই আগামী বর্ষার আগেই 1000 কোটি টাকার প্রকল্পের কাজকে ত্বরান্বিত করতে চলছে তোড়জোড়। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানও এ নিয়ে তৎপর।
ভাঙন কবলিতরা বলছেন বর্ষার আগে পর্যাপ্ত সংখ্যক জিও ব্যাগ ফেলতে পারলে ভাঙন বন্ধ হতে পারে। খান আলামিনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। বালু ভর্তি বস্তা ফেলা হচ্ছে পদ্মার বুকে, পাড় থেকে ৬০ মিটার গভীর পর্যন্ত। জিও ব্যাগ নামে পরিচিত প্রতিটি বস্তায় আছে ২৫০ কেজি বালু। কর্মযজ্ঞ চলছে শরীয়তপুরের নড়িয়ার অর্ধেক বিলীন মুলফতগঞ্জ বাজারের কাছে। বস্তা ফেলার পরও আতঙ্ক কাজ করছে ভাঙন কবলিতদের মনে। এত বস্তা হালাইতে আছে দেখছি, সেই বস্তা গেল কই? যদি আল্লাহর ইচ্ছা না, আল্লাহ যে আমাকে রাহে রাখবো, না রাখলে মেরে মেরে দেবো। বর্ষার আগে এটা প্রোডাক্ট দেওয়া যাইতো, যদি আরো লেবার দেওয়া যদি কাজটা দ্রুত করতো, আর নাহলে বর্ষা আইলে এই জায়গা থাকবে না। এটা যদি রক্ষা করে আল্লাহ পাকের হুকুম, এছাড়া আমাদের কেউ শক্তি নাই। এটা আমরা সাহায্য সরকারের। এই আতঙ্ক দূর করতে চায় সরকার। শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ার পদ্মা নদীর ৮.৯ কিলোমিটার ডান তীর রক্ষার জন্য ১,০৯৭ কোটি টাকার যে প্রকল্প নেওয়া হয়েছে তার আওতায় ৪০ লাখ জিও ব্যাগ ফেলার কথা। অতি ঝুঁকিপূর্ণ এলাকায় এখন পর্যন্ত ৬০,০০০ ব্যাগ ফেলা হয়েছে। সরকার চাচ্ছে বর্ষার আগেই প্রতিদিন ১৫ থেকে ২০,০০০ করে ব্যাগ ফেলে নড়িয়াকে রক্ষা করতে। প্রতিদিন ২০,০০০ এখানে ফেলতে হবে এবং এই ৯ কিলোমিটার পুরোটাই এপ্রিলের পূর্বেই অন্তত যাতে ভাঙনের হাত থেকে রক্ষা পায় বর্ষা মৌসুমের করতে। আমরা জিও বস্তা ডাম্পিং দিতে শুরু করছি, যাতে আমরা ব্যাংকটাকে এখানে 8.9 কিলোমিটার মধ্যে 50% প্রায় 4 কিলোমিটার ভান্ডারমূল যে পোর্শনটা, এটা যাতে আগামী বর্ষায় কোনো না ভাঙন শিকার হয়। নদীটির রক্ষার জন্য জিও ব্যাগ ফেলার পর সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে প্রায় ৯ কিলোমিটার এলাকায়। কাজ শেষ হবে ২০২১ সালের মাঝামাঝি। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে বেঙ্গল ডেভেলপমেন্ট লিমিটেড ও ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। বেঙ্গল গ্রুপের এই দুই প্রতিষ্ঠানও চাচ্ছে আগামী বর্ষার আগে অন্তত ১৮ লাখ জিও ব্যাগ ফেলে ভাঙন বন্ধ করতে। শুকনা মৌসুম আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ১৫ তারিখ পর্যন্ত। সো এখন পর্যন্ত ৫ মাস ইটস এনাফ, যদি আমরা ঠিক মতন করতে পারি। গেল বর্ষা মৌসুমে ৭,২০,০০,০০০ টাকা ব্যয়ে ২.৫ লাখ বালুর বস্তা ফেলা হয়েছিল, কিন্তু সেই প্রকল্প কোনো কাজে আসেনি, ভাঙনও ঠেকানো যায়নি। খান আলামিন, RTV, শরীয়তপুর। নাব্যতা সংকটে অস্তিত্ব হারাতে বসেছে নেত্রকোনার ছোট বড় ৭টি নদী। দীর্ঘদিন ড্রেজিং না করায় শুষ্ক মৌসুমে নদীর বুকে জেগে উঠেছে বালুচর। আবাদ হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। একসময়ের খরস্রোতা সোমেশ্বরী সহ সব কয়টি নদী বাঁচাতে দ্রুত খনন চান স্থানীয়রা। নেত্রকোনা উত্তর প্রতিনিধি এম মুখলেসুর রহমানের তথ্য, ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। নেত্রকোনার সোমেশ্বরী নদী একসময়ের প্রমত্তা এই নদী এখন অস্তিত্ব সংকটে। জেগে ওঠা চরে হচ্ছে ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ। খনন না করায় সোমেশ্বরীর মতো নেত্রকোনার কংস, মগরা ও ধনুসহ সবকটি নদী পরিণত হয়েছে মরা খালে। ভরাট হওয়া নদীতে অবৈধভাবে গড়ে উঠেছে বসত ভিটা। নদী শুকিয়ে যাওয়ায় কর্মসংস্থান হারাচ্ছে শত শত মৎস্যজীবী। ব্যাহত হচ্ছে কৃষির আবাদ ও নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। নদী খনন যদি না হয় তাহলে এই জেলার খাদ্য উৎপাদন করা সম্ভব নয়, খাদ্য ঘাটতি দেখা দিবে। সোমেশ্বরী নদীর পশ্চিম পাশ এবং পূর্ব পাশে যদি ব্লক হয়, আমরা সাধারণ জনগণ, গরিব অসহায় মানুষ আমরা শান্তিতে চলতে পারবো। এই নদী তো পানি নাই, আমরা কি করি? আমরা নদীকেন্দ্রিক চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য রক্ষায় দ্রুত নদী খনন প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। এই নদীগুলি প্রাণিত হয়ে যাচ্ছে, এইগুলিকে আমাদেরকে আগে বাঁচাতে হবে। আর এগুলি না বাঁচলে আমাদের শুনতে শাখা নদীগুলি পানি পাবে না। নদীর অনেক বড় বড় বাঁক আছে, বাঁকের কারণে নদী প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এরকম বড় বাঁকগুলো যদি আমরা সোজা করে দিতে পারি খাল কেটে, তাহলে পানির প্রবাহটা বাড়বে এবং সহজে পানি পাস করতে পারবে। তবে নেত্রকোনা নদীগুলো খনন ও রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। এই জরিপ কার্য সম্পন্ন করার পর আমরা এখন যে পদক্ষেপগুলো নিচ্ছি সেটা হচ্ছে আমরা ডিজাইন প্রস্তুতি করব। ডিজাইন প্রস্তুতি করার পর আমরা সেটাকে প্রাক্কলন তৈরি করে আমরা একটা বড় আকারের একটা ডিপিপি প্রণয়ন করে নেত্রকোনার যে খাল নদীগুলো রয়েছে সেগুলো আমরা খনন কর্মসূচি আওতায় আমরা নিয়ে আসব। অস্তিত্ব হারাতে বসা নদীগুলো বাঁচাতে সরকারের আন্তরিক উদ্যোগ দেখতে চান নেত্রকোনাবাসী। রাসেল আহমেদ, RTV।
মাঘের শুরুতে গাইবান্ধায় হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছে। আজ ভোরে গাইবান্ধায় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। গত দুদিন ধরে দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও শীতের প্রকোপ কমছে না। একই অবস্থা কুড়িগ্রামেও। ঘন কুয়াশার প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতে প্রচণ্ড ঠান্ডা এবং সকালে ঘন কুয়াশায় থেমে গেছে চরাঞ্চল এবং খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবন। সাতটা থেকে খুব শীতও বেশি, কুয়াশা বেশি, আর বাড়ি বুড়ি লাগলে তো মনে হয় জীবন বাইরে যায়। পায়ে মোজা দিয়ে গাড়ি চলছে, তাও ঠান্ডা তুলতে পারতাছি না। শীত পড়ছে, এই শীতের মধ্যে যে ঠান্ডা, কোনো বর্তমান খুব সমস্যা। রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হলো ক্লেমন টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2018-19। সকালের উদ্বোধন করেন জেলা প্রশাসক SM আব্দুল কাদের। এ সময় জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সহ রাজশাহী বিভাগীয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এদিকে টুর্নামেন্টে ঢাকা, বগুড়া, পাবনা, রংপুর, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা সহ 22টি জেলা থেকে 48টি দল অংশ নেয়। সবাই জানেন যে আমাদের রাজশাহী থেকে একসাথে টুর্নামেন্ট বিভাগীয় সেক্রেটারি। এবার জেলার আরও কিছু খবর জেনে নিব অভি ইসলামের কাছ থেকে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও প্রাক্তন ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা দিয়েছে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। নওগাঁয় রোকেয়া মজিদ ক্যান্সার প্রতিরোধ ও নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করলেন নওগাঁ সদর আসনের MP ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল। সকালে নগরীর মাস্টারপাড়ায় ব্যক্তিগত অর্থায়নে ও রাজশাহী ক্যান্সার সেন্টারের সহযোগিতায় এটি নির্মাণ করা হয়। বরিশালে ৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক আসাদুজ্জামান আসাদের ৫০তম শহীদ দিবস পালন করা হয়েছে। যশোরে পরিকল্পিতভাবে হত্যা শিকার গৃহবধূ ইয়াসমিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার সাতগাতি বাজারে এই কর্মসূচিতে অংশ নেন ২ শতাধিক নারী। বাগেরহাটের চিতলমারীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে রিজিওনাল পিস অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বড়বাড়িয়া শিশু বিদ্যানিকেতন চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইকরামুল হক শেখ ও রিজিওনাল পিস অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মহিদুর রহমান টুকু। নেত্রকোনার মদনে তৃতীয় লিঙ্গের সংগঠন স্বপ্নের ছোঁয়ার আয়োজনে গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বাজারে আসলো বাংলা 5 ব্যান্ডের ডেবিউ অ্যালবাম কনফিউশন। রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ শেষ করব ঘোড়দৌড়ের খবর দিয়ে। গাজীপুরের শ্রীপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নানা বয়সী মানুষ মেতে ওঠেন উচ্ছ্বাস আনন্দে। প্রতিবারের মতো এবারও নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যবাহী এই সংস্কৃতি তুলে ধরতেই আয়োজকরা আবারও এই প্রতিযোগিতার আয়োজন করেন। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে এসে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা। এ সময় প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ঘোড়সাওয়ারিরা নিত্য নতুন কৌশলে নিজ নিজ ঘোড়া নিয়ে মাঠে নামেন। এমন দৃশ্য দেখতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে মাঠের আশেপাশে। কারণ বাজারতে এখানে ঘোড়া দৌড়ে বেড়াইছি, আমি এক যুগ ধরে আমি ঘোড়া চালাই। প্রতি এলাকায় ঘোড়া দৌড়ের জন্য যাই, এমনকি ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করি। আমি ঘোড়দৌড় কখনো দেখিনি, আজ দেখে আমার খুব ভালো লাগছে, খুব মজা করছি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রলার ডুবে যাওয়ার 4 দিন পর মুন্সিগঞ্জের গজারিয়া থেকে 2 বালু শ্রমিকের লাশ উদ্ধার। চাঁদপুরের উদ্ধার অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে 4 জনের মৃত্যু। টেকনাফে বিজিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত। এবং শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের সমাপ্তি চাচ্ছে সরকার। নাব্যতার সংকটে অস্তিত্ব হারাচ্ছে নেত্রকোনার 7 নদী।
জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।